ওয়েলকাম আমার ক্লাস 9-এর ছোট্ট বন্ধুরা। দেখো, আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শক্তি। এখন শক্তি বলতে আমরা মূলত দুরকম শক্তি নিয়ে তোমাদের আজকের ক্লাসটা আমরা আলোচনা করব। একটাকে বলবো হচ্ছে আমরা স্থিতিশক্তি, আর আরেকটাকে বলবো হচ্ছে আমরা গতিশক্তি। এইবার স্থিতিশক্তি আর গতিশক্তি বিষয়টার সংজ্ঞায় যাওয়ার আগে আমরা কতগুলো প্র্যাকটিক্যাল উদাহরণের ছবি দেখে স্থিতিশক্তি বিষয়টাকে আগে একটু বুঝে নিই। ঠিক আছে, চলো তাহলে ফার্স্টেই তোমাদের কতগুলো এক্সাম্পল আমি তোমাদের সামনে রাখি। সেই এক্সাম্পলগুলো ভালো করে শোনার পর তারপর দেখবে খুব সহজেই স্থিতিশক্তির সংজ্ঞাটায় আমরা উপনীত হতে পারবো। আর একই রকমভাবে গতিশক্তির কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে রেখে তারপরে গতিশক্তি বিষয়টার সংজ্ঞায় তোমাদের কাছে আমি আসব। ফলে দেখতে পাবে আগে এক্সাম্পলগুলো পড়ার পরে তারপর যখন আমরা সংজ্ঞাটায় আসছি তখন দেখবে সংজ্ঞাটা কোনোরকমভাবে তোমাদের কষ্ট করে আর কোনো মুখস্থ করতে হবে না। দেখবে উদাহরণটা মাথায় রাখলে সংজ্ঞাটা অটোমেটিক্যালি তোমাদের মাথায় চলেই আসবে। চলো তাহলে ফার্স্টে আমরা চলে আসি স্থিতিশক্তির কতগুলো এক্সাম্পলে। যে ছবি দুটোর উপর আমার ক্যামেরা ফোকাস করা আছে সেই ছবি দুটো সম্পর্কে তোমরা সকলেই পরিচিত। যেমন দেখো, প্রথম যে ছবিটা দেওয়া আছে, অর্থাৎ কি না, এই যে গুলতির ছবিটা দেওয়া আছে, এই জিনিসটা তো তোমাদের সকলেরই অনেক পরিচিত, তাই না? হয়তো তোমরা অনেকে এই জিনিস নিয়ে তোমরা খেলাধুলা করেও থাকো। যেমন দেখো, এই গুলতিটার ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এটা হচ্ছে একটা কাঠের অংশ, ঠিক আছে? এবার তার গায়ের মধ্যে রাবারের একটা দেখো অংশ লাগানো আছে, এখানে বাঁধা আছে ওটা। এইবার এইখানে দেখো, এই রাবারটার এই জায়গাটার মধ্যে কোনো একটা ঢিল বা পাথরের টুকরোকে নিয়ে রাবারটাকে টেনে এই অবস্থানে এনে ছেড়ে দিলে পরে ছিটকেই পাথরের টুকরোটা বেরিয়ে যাবে এবং তুমি যেখানটায় টার্গেট করছো আঘাত করার সেই জায়গাটায় গিয়ে কিন্তু সেই পাথরের টুকরোটা আঘাত করবে। আবার একই রকমভাবে দেখো, এই ধনুকটা দেখতে পাচ্ছ, এই ধনুকের গায়ে দেখতে পাচ্ছ একটা দড়ি লাগানো থাকে, যেটাকে আমরা ছিলা বলে থাকি। এইবার এই ধনুকের ছিলার সঙ্গে তীর লাগিয়ে দেখো, ছিলাটাকে কিন্তু এটা ছিল ছিলাটার নর্মাল অবস্থান। দেখো, তীরটা লাগিয়ে তীরটাকে এই নর্মাল অবস্থান থেকে দেখো একটা বিশেষ অবস্থানে টেনে আনা হয়েছে। তারপরে এটাকে ছেড়ে দিলে এখান থেকে সজোরে তীরটা বেরিয়ে যাবে এবং যেটা তোমার টার্গেট সেখানে গিয়ে সেটা আঘাত করবে। তাহলে এই যে এক্সাম্পলটা আছে অথবা এই যে এক্সাম্পলটা আছে, দুটো এক্সাম্পলেই তুমি কি বুঝতে পারছো বলো? এই তীরটাকে যদি তুমি পার্টিকুলার একটা বেগে ছুটতে চাও, অথবা এই ঢিলটাকে তুমি যদি একটা পার্টিকুলার বেগে ছুটতে চাও কোনো একটা টার্গেটকে আঘাত করার জন্য, তাহলে এই তীরটাকেও দেখো এই ছিলাটার সাহায্যে তার স্বাভাবিক অবস্থান থেকে দেখো একটা বিশেষ অবস্থানে আনতে হচ্ছে। এই ঢিলটাকেও খেয়াল করো, এই রাবারের ব্যান্ডটার সাহায্যে স্বাভাবিক অবস্থান থেকে টেনে দেখো একটা বিশেষ অবস্থানে আনতে হচ্ছে। আনার পর তুমি যদি এটাকে ছেড়ে দাও, দেখো সজোরে ঢিলটা বেরিয়ে যাচ্ছে অথবা সজোরে তীরটা ধনুক থেকে বেরিয়ে যাচ্ছে এবং টার্গেটে গিয়ে আঘাত করছে। অর্থাৎ কি না, আমি কি বুঝতে পারলাম বলো? কোনো বস্তু নর্মালি দেখো, নর্মালি কিন্তু ঢিলের মধ্যে কিন্তু কোনো রকম শক্তি ছিল না, নর্মালি কিন্তু তীরটার মধ্যে কোনো রকম শক্তি ছিল না, কিন্তু স্বাভাবিক অবস্থান থেকে টেনে একটা বিশেষ অবস্থানে এনে ছেড়ে দিলে পরে দেখো এই তীরটা একটা বিশেষ কার্য করার সামর্থ্য অর্জন করছে, অথবা এই ঢিলটা বিশেষ কার্য করার সামর্থ্য অর্জন করছে। ঠিক আছে, তার মানে বোঝা গেল কোনো একটা বস্তুকে কার্য করাতে গেলে তাকে তার স্বাভাবিক অবস্থান থেকে একটা বিশেষ অবস্থানে আনতে হয় এবং এই বিশেষ অবস্থানে আনলে পরে বস্তুটার মধ্যে কার্য করার একটা সামর্থ্য জন্মায়। তাহলে কোনো বস্তুকে পারিপার্শ্বিকের তুলনায় তার স্বাভাবিক অবস্থানের সাপেক্ষে একটি বিশেষ অবস্থানে আনলে বস্তুটার মধ্যে কার্য করার সামর্থ্য জন্মায়, যা বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে কিন্তু সঞ্চিত থাকে। বুঝতে পেরেছো? তাহলে স্থিতিশক্তি বিষয়টা দেখো, স্থিতিশক্তির এরকম আর একটা উদাহরণ তোমাদের দেওয়া যেতে পারে। চলো সেই উদাহরণটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেরেক লাগানো আছে। এখানে পেরেকটার কিছু অংশ এই সাবানের টুকরোটার মধ্যে ঢুকে আছে, ওই জন্য পেরেকটা এরকম দণ্ডায়মান আছে। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা হাতুড়ি। এইবার এই হাতুড়ি দিয়ে পেরেকটাকে যদি আমি আঘাত করি, দেখো পেরেক ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো,
আমি হাতুড়িটাকে পেরেকটার জাস্ট মাথায় রাখলাম, পেরেকটা কি ঢুকবে? যেটুকু ঢুকে আছে তার থেকে বেশি কিন্তু আর হাতুড়িটা কিন্তু পেরেকটাকে আঘাত করে ঢোকাতে পারবে না। তাহলে এটা হচ্ছে তোমার হাতুড়িটার একটা স্বাভাবিক অবস্থান। এইবার দেখো এই হাতুড়ির সাহায্যে আঘাত করে যদি আমি পেরেকটাকে যদি এর মধ্যে আরও ঢোকাতে চাই, আরও প্রবেশ করাতে চাই এই সাবানের টুকরোটার মধ্যে, তখন হাতুড়িটাকে কিন্তু এই অবস্থায় রেখে দিলে কিন্তু হবে না। তাহলে দেখো কী করতে হবে, হাতুড়িটাকে দেখো তুলতে হবে, তুলে তারপর ছেড়ে দিলে এখানে গিয়ে হাতুড়িটা পড়বে এবং পেরেকটা কিন্তু এই সাবানের টুকরোটার মধ্যে আরও ঢুকে যাবে। অর্থাৎ কি না, এই যে অবস্থানটা ছিল হাতুড়িটার, এটা ছিল হচ্ছে তার স্বাভাবিক অবস্থান, এর মধ্যে তার কিন্তু কার্য করার কিন্তু কোনো সামর্থ্য নেই। কিন্তু এই হাতুড়িটাকে যদি আমি কার্য করার উপযুক্ত করতে চাই, তাহলে তার স্বাভাবিক অবস্থান অর্থাৎ এই অবস্থান থেকে দেখো তুলে একটা বিশেষ অবস্থানে আনতে হলো। এই অবস্থায় আনার ফলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মালো, সেটাই কিন্তু এই হাতুড়িটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে জমা আছে। এইবার ছেড়ে দাও তুমি, এটা গিয়ে সজোরে আঘাত করবে এবং এই পেরেকের টুকরোটাকে আরও বেশি কিন্তু সাবানের মধ্যে কিন্তু এটা প্রবেশ করিয়ে দেবে। অর্থাৎ এই পেরেকের টুকরোটাকে যদি তুমি সাবানের মধ্যে আরও বেশি প্রবেশ করাতে চাও, তাহলে হাতুড়িটাকে স্বাভাবিক অবস্থান থেকে একটা বিশেষ অবস্থানে এনে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত করতে হবে, যেটাকে আমি কি বলবো, স্থিতিশক্তি বলবো। এবং তারপর এটাকে ছেড়ে দিলে পরে এটা এখানে আঘাত করবে এবং এই যে পেরেকের টুকরোটা আছে বা পেরেকটা আছে, পেরেকটা কিন্তু কি হবে বলো, আলটিমেট সাবানের টুকরোর মধ্যে আরও বেশি প্রবেশ করবে। বুঝতে পেরেছো? এইবার তাহলে স্মৃতিশক্তি বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেলে। এইবার এই যে স্থিতিশক্তি, এই স্থিতিশক্তির গাণিতিক সমীকরণটা আমি ডিরাইভ করার চেষ্টা করব। দেখো আমি তোমাদের পরিষ্কার বলে দিই, আমরা জানি কৃতকার্য সমান সমান কী বলো, প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। দেখো এবার এই হাতুড়িটার কথাই ধরি, এই এক্সাম্পলটা দিয়েই বলি। ধর এই যে হাতুড়ির টুকরোটা রয়েছে, হাতুড়ির টুকরোটার এই যে এটা তার বিশেষ অবস্থান, স্বাভাবিক অবস্থান ছিল। এবার এইখান থেকে তাকে স্থিতিশক্তি সঞ্চিত করে কার্য করাতে হবে, তার মানে স্বাভাবিক অবস্থান থেকে তুলে একটা বিশেষ অবস্থানে আমি নিয়ে আসলাম। ঠিক আছে? ফলে এখন কিন্তু তার মধ্যে কার্য করার সামর্থ্য জন্মেছে, যা তার মধ্যে স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত আছে। এখন দেখো এই বস্তুটাকে কার্য করার সামর্থ্য কোথায় জন্মালো, এইখান থেকে এইখানে তোলার ফলে তো। তাহলে দেখো এইখান থেকে এইখানে তোলার ফলে এই হাতুড়িটার ওপরে কী পরিমাণ বল প্রযুক্ত হলো। দেখো আমি এই হাতুড়িটার উপর সেই পরিমাণই বল প্রযুক্ত করলাম, যেটা হচ্ছে এই হাতুড়িটার ওজন, অর্থাৎ কিনা ডাব্লিউ, ওয়েট। এখন তোমরা জানো কোনো বস্তুর ওজন সমান সমান কী বলো, বস্তুর ভর ইন্টু সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ এই হাতুড়িটার একটা ভর আছে ইন্টু এই স্থানটা যেখানে তুমি কাজটা করছো তার একটা অভিকর্ষজ ত্বরণ আছে, যেটাকে আমি জি বলি। তার মানে এইখান থেকে বস্তুটাকে এইখানে তুলতে কী পরিমাণ বল প্রযুক্ত হলো বলো, বল হচ্ছে হাতুড়িটার ওজন, অর্থাৎ কিনা এম ইন্টু জি। আর এই পেরেকের টুকরোটার থেকে এই পর্যন্ত সরণ যদি আমি এস ধরে নিই, তাহলে তুমি জানো প্রযুক্ত বল অর্থাৎ এক্ষেত্রে এম ইন্টু জি, তার সঙ্গে সরণ যদি তুমি এস ধরো সরণকে বা এক্স ধরো সরণকে, তাহলে বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ দুটোর গুণফল বা মাল্টিপলকে আমি কি বলবো বলো, এক্ষেত্রে কৃতকার্য বলবো। অর্থাৎ এক্ষেত্রে হাতুড়িটাকে এই অবস্থান থেকে এই অবস্থানে আনার জন্য কি পরিমাণ কৃতকার্য করা হলো, এম ইন্টু জি ইন্টু এস, যেখানে এসটা হচ্ছে সরণ, অথবা এম ইন্টু জি ইন্টু এক্স, যেখানে এক্সটাকে আমি সরণ ধরে নিচ্ছি। ঠিক আছে? এই যে কৃতকার্য করলাম, এই কৃতকার্যই কিন্তু হাতুড়িটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে কিন্তু সঞ্চিত থাকলো, যা এটাকে ফেলে দিলে পরে সজোরে গিয়ে আঘাত করবে পেরেকটার উপরে এবং পেরেকটাকে কিন্তু সাবানের টুকরোর মধ্যে আরও বেশি পরিমাণ প্রবেশ করিয়ে দেবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমি ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা একটু দেখে নিই তাহলে। দেখো ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা দেখো, তাহলে হাতুড়িটাই যদি আমি বস্তু ধরি, তাহলে বস্তুটিকে ওপরে তোলার জন্য ন্যূনতম বল এফ সমান সমান কত হচ্ছে, দেখো বস্তুটির ওজন ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভরকে আমি এম দিয়ে রিপ্রেজেন্ট করি, কারণ ভরের ইংলিশ কী বলো, মাস। আর অভিকর্ষজ ত্বরণকে আমি জি দিয়ে রিপ্রেজেন্ট করি, তার কারণ কেন, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে? তার মানে সেটাকে আমি জি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, হয়ে গেল। তাহলে এম ইন্টু জি এটা কি হয়ে গেল বলো, বস্তুর ওজন হয়ে গেল, যেটাকে আমি বল ধরতে পারি। আর বস্তুটার সরণকে আমি কি ধরলাম, এস ধরলাম। এক্ষেত্রে যেহেতু আমি হাতুড়িটাকে একটা সার্টেন উচ্চতায় তুলেছিলাম, তাহলে তার উচ্চতাটাকে আমি, সরণটাকে আমি কি উচ্চতা দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো সরণের পরিবর্তে আমি উচ্চতা এইচ টার্মটা ব্যবহার করলাম। তাহলে কৃতকার্য সমান সমান কী হলো বলো, বল ইন্টু সরণ। অর্থাৎ এক্ষেত্রে বল কত হলো বলো, এম ইন্টু জি ইন্টু সরণ কত হলো, উচ্চতা এইচ, অর্থাৎ এম জি এইচ হয়ে গেল
বস্তুটার কৃতকার্য বা বস্তুটাকে ওপরে তুলতে সম্পাদিত কৃতকার্য, যা বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। দেখো কি বলছে, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য সমান সমান বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি। অর্থাৎ কি না, এই যে কৃতকার্য করা হলো হাতুড়িটাকে তুলতে, তা বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, যেটাকে আমি কত বলবো বলো, m/g/h। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। দেখো, শক্তিকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ই ফর এনার্জি, আর যেহেতু এটাকে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকছে, স্থিতিশক্তির ইংলিশ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখো এই জন্য ই সাফিক্সে পি টার্মটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু mgh। কেন এলো সেটা আশা করি তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার। তাহলে আমি পরিষ্কার কি বুঝতে পারলাম, একটা জিনিস দেখো, তাহলে সংজ্ঞাটায় কি আসলো, দেখো সংজ্ঞাটায় আসলো হচ্ছে এটাই, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকেই বস্তুটির আমি কি বলবো, স্থিতিশক্তি বলবো। ঠিক আছে, তাহলে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করলো তাকে আমি বস্তুটার স্থিতিশক্তি বলবো। আশা করি স্থিতিশক্তি বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়েছে। ক্লিয়ার? ওকে, এবার চলো আমরা গতিশক্তি বিষয়টা সম্বন্ধে একটুখানি এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো, তাহলে স্থিতিশক্তি বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। এইবার গতিশক্তি বিষয়টা বুঝতে গেলে পরে আমি কতগুলো এক্সাম্পল তোমাদের একটু গল্পের মতো বলি, তাহলে বিষয়টা বুঝতে পারবে। যেমন ধরো, কথার কথা, লং জাম্প দিচ্ছ স্কুলে, ঠিক আছে, স্কুলের স্পোর্টসে লং জাম্প হচ্ছে, ঠিক আছে। এবার লং জাম্প দেওয়ার সিনটা তোমরা চিন্তা করো, সিচুয়েশনটা তোমরা একটু মনে মনে ভাবো। লং জাম্প দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, লং জাম্প দেওয়ার ক্ষেত্রে তুমি যদি খুব কাছ থেকে এসে যদি লাফ দাও, মানে বেশি তুমি দৌড়ে আসলে না, ধরো এটা হচ্ছে আমার লং জাম্পের একটা পয়েন্ট, এইখান থেকে ধরো আমি লাফ দেবো, তাহলে তুমি কি করছো, এই জায়গা থেকে দৌড়ে এখানে আসছো, এইখান থেকে তুমি জাম্প করছো, জাম্প করে একটা সার্টেন ডিস্টেন্স পড়ছো। এবার তুমি যদি এইখান থেকে এইটুকু দৌড়ে এসে যদি তারপর জাম্প করো, তুমি যতটা জাম্প দিতে পারবে, তুমি মনে করো আরেকটু বেশি দূর থেকে তুমি দৌড়ে এসে এই পয়েন্টে এসে জাম্প দিয়ে এখানে তুমি পড়ার চেষ্টা করলে, তুমি কতটা বেশি পড়বে? যদি বেশি দূর থেকে দৌড়ে এসে এই পয়েন্ট থেকে তুমি জাম্প করো, তাহলে অনেক বেশি দূরে তুমি লাফ দিতে পারবে। কিন্তু কাছ থেকে দৌড়ে এসে এই পয়েন্ট থেকে তুমি যদি জাম্প করার চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু বেশি দূর কিন্তু জাম্প করতে পারবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে, কাছ থেকে দৌড়ে এসে এই পয়েন্ট থেকে লাফ দিলে কম জাম্প দিলে, দূর থেকে দৌড়ে এসে এই পয়েন্টে এসে যদি তুমি লাফ দাও অনেক বেশি জাম্প দিলে। এটা কেন হলো? কারণ দেখো, তুমি যত এই পয়েন্ট থেকে জাম্প দেওয়ার আগে তুমি যতটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করে আসছো, অর্থাৎ যতটা বেশি ডিস্টেন্স তুমি দৌড়ে আসছো, তত তোমার মধ্যে বেশি কার্য করার সামর্থ্য জন্মাচ্ছে। বুঝতে পারলে? তার মানে বস্তুর গতিশীল অবস্থায় থাকার জন্য তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে আমি তার গতিশক্তি বলবো। ঠিক আছে, এই সামনের থেকে যদি তুমি দৌড়াও, তাহলে কম সময় তুমি গতিশীল অবস্থায় ছিলে, তার মানে কম কার্য করার সামর্থ্য জন্মেছে, অর্থাৎ কম গতিশক্তি লাভ করেছো, ফলে অল্প ডিস্টেন্স তুমি লাভ দিতে পারলে। কিন্তু অনেকটা দূর থেকে তুমি যদি দৌড়ে আসো, তাহলে কি হচ্ছে, অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করার ফলে তোমার মধ্যে অনেক বেশি গতিশক্তি সঞ্চিত হয়েছে, যে এক্সট্রা গতিশক্তির ফলে তুমি কিন্তু অনেক বেশি দূর লাভ দিয়ে অনেক বড় জাম্প করতে পারবে। বুঝতে পেরেছো জাম্পের বিষয়টা? তাহলে কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকার ফলে তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। আর কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান থেকে পারিপার্শ্বিকের তুলনায় একটা বিশেষ অবস্থানে আনলে তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে আমি বলবো স্থিতিশক্তি। এইবার চলো, স্থিতিশক্তির তোমরা যেমন গাণিতিক সমীকরণ বুঝে নিয়েছো, উদাহরণ বুঝে নিয়েছো, গতিশক্তির ক্ষেত্রে তোমরা উদাহরণটা বুঝলে। এবার চলো আমি গতিশক্তির গাণিতিক সমীকরণ বলে একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে শক্তি সংরক্ষণ সূত্রটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো, আমরা এবার চলে এসেছি সেটা হচ্ছে গতিশক্তির গাণিতিক সমীকরণ। গতিশক্তির গাণিতিক সমীকরণ নিয়ে আলোচনায় আমরা চলে এসেছি। যেমন স্থিতিশক্তির গাণিতিক সমীকরণকে আমরা ডিরাইভ করলাম, একই রকমভাবে গতিশক্তির গাণিতিক সমীকরণকেও আমি তোমাদেরকে প্রতিষ্ঠা করে দেখাচ্ছি। চলো শুরু করা যাক, গতিশক্তির গাণিতিক সমীকরণকে কীভাবে প্রতিষ্ঠা আমরা করতে পারি। দেখো কি ধরা হয়েছে একটি বস্তুর ভর m, বস্তুটি একটি মসৃণ সমতল মেঝের উপর স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় আছে মানে কি, তার প্রাথমিক বেগ হচ্ছে 0। এবার ওই বস্তুটির উপরে F বল প্রয়োগ করায় বস্তুটি সচল হয়ে s দূরত্ব অতিক্রম করে v বেগ লাভ করলো। তাহলে খুব ভালো করে টার্মগুলোকে বোঝো। বস্তুটার ভর ছিল m,
বস্তুর আর প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু 0, কারণ স্থির অবস্থায় ছিল। বস্তুটার উপর এফ বল প্রয়োগ করলে বস্তুটি সচল হয়ে এস দূরত্ব অতিক্রম করলো এবং ভি বেগ লাভ করলো। কারণ বস্তুর উপর যখন বল প্রয়োগ করেছে এবং বস্তুর যখন দূরত্ব অতিক্রম করেছে তখন সে নিশ্চয়ই কিছু না কিছু বেগ পেয়েছে, সেই বেগটাকে আমি ধরেছি হচ্ছে সে ভি বেগ লাভ করেছে। ক্লিয়ার? তাহলে এতটুকু বিষয়। এইবার দেখো আমি কার্যের সেই সমীকরণটায় চলে আসি। আমরা জানি কৃতকার্য সমান সমান কী বলো, প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। এখানে দেখো বলটাকে কি ধরা হচ্ছে, আগে যেমন বল ইজ ইকুয়াল টু বস্তুর ওজন ছিল, কারণ একটা বস্তুকে আমি তুলেছিলাম, হাতুড়িটাকে তুলেছিলাম একটা উচ্চতায়, তাই না? তাহলে এখানে দেখো বল আমি কি বলবো, এখানে বল প্রয়োগ করার ফলে বস্তুটা কিন্তু গতিশীল হয়েছে, অর্থাৎ বস্তুটা কিন্তু স্থির অবস্থা থেকে একটা সার্টেন গতি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ বস্তুটার মধ্যে ত্বরণের আবির্ভাব হয়েছে। ঠিক আছে, বস্তুটার মধ্যে ত্বরণের আবির্ভাব হয়েছে। এইবার ত্বরণের আবির্ভাব হওয়ার ফলে কি হলো ভালো করে খেয়াল করো। ঠিক আছে, বল সমান সমান এক্ষেত্রে তাহলে আমি কত ধরবো বলো, বস্তুটির ভর ইন্টু যে পরিমাণ ত্বরণ বস্তুটার মধ্যে সৃষ্টি হয়েছে, অর্থাৎ কিনা ত্বরণকে আমি এক্ষেত্রে অ্যাক্সিলারেশন এ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তাহলে এম ইন্টু এ, এটা হচ্ছে বলের পরিবর্তে আমি এখানে ব্যবহার করলাম, ইন্টু অতিক্রান্ত দূরত্ব এসি আমি রেখে দিয়েছি। এবার দেখো তোমরা বল ও গতি চ্যাপ্টারে কতগুলো সমীকরণ পড়েছিলে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি বা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং সেখানে পড়েছিলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, এরকম একটা সমীকরণ পড়েছিলে। তাহলে সেই সমীকরণটাকে দেখো আমি এখানে ব্যবহার করেছি। দেখো সমীকরণটা কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS ছিল, এবার ইউটাকে আমি এদিকে নিয়ে এসেছি, তার মানে কত হলো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো 2AS। এখন দেখো প্রাথমিক বেগ বস্তুটার কত ছিল 0, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে কত হচ্ছে দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AS হয়ে গেল এখানে, কারণ ইউ তো 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এস ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি স্কোয়ার বাই 2A। তাহলে এই এসের টার্মটা যদি আমি এবার এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, বল তো আমি আগেই বার করেছি, বস্তুটার ভর ইন্টু বস্তুটার উপর বল প্রযুক্ত হওয়ার ফলে যে পরিমাণ ত্বরণ প্রাপ্ত হয়েছে বস্তুটা, অর্থাৎ এম ইন্টু এ, এটা হচ্ছে বস্তুটার উপর প্রযুক্ত বল, ইন্টু এসের পরিবর্তে আমি এখান থেকে বসিয়ে দিলাম কত দেখো, ভি স্কোয়ার বাই 2A। তাহলে এ কেটে গেল, কেটে যাওয়ার পর আলটিমেট কত আসলো দেখো, হাফ এম ইন্টু ভি স্কোয়ার। বুঝতে পেরেছ? অর্থাৎ গতিশীল হওয়ার ফলে বস্তুটার মধ্যে স্থিতিশক্তি যা কৃতকার্য করার ফলে সঞ্চিত হয় ইজ ইকুয়াল টু কত দেখো, ই কে। কেন ই কে বলছে, ই ফর এনার্জি, কে ফর হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তির ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে ই কে ইজ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ এম ইন্টু ভি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আরেকবার একটু বলে দিই, কৃতকার্য সমান সমান বল ইন্টু সরণ। এক্ষেত্রে বলটাকে আমি কি বলছি, বস্তুর ভর ইন্টু বস্তুটা গতিশীল হওয়ার ফলে তার মধ্যে যে পরিমাণ ত্বরণ সে লাভ করেছে, অর্থাৎ কিনা বল ইজ ইকুয়াল টু কত হলো, বস্তুর ভর ইন্টু অর্জিত ত্বরণ, অর্থাৎ এ এক্ষেত্রে। তাহলে এম ইন্টু এ ইন্টু সরণ যেটুকু ছিল আমি এসি লিখেছি। এবার আমি এই সমীকরণ ব্যবহার করেছি, গতির সমীকরণ, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS। এবার প্রাথমিক অবস্থায় বস্তুটা স্থির অবস্থায় ছিল বলে ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি স্কোয়ার মাইনাস 0 ইজ ইকুয়াল টু 2AS, তাহলে এখান থেকে এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2A। তাহলে দেখো আমি আলটিমেট এস এর ভ্যালুটা অর্থাৎ ভি স্কোয়ার বাই 2A যদি আমি বসিয়ে দিই তাহলে আলটিমেট কত হলো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে তোমরা এখান থেকে দেখো বস্তুর গতিশক্তির সমীকরণটা কত সেটাও তোমরা পেয়ে গেলে। ওকে, এবার দেখো অবাধ পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র কিভাবে রক্ষিত হয় সেটা একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, যেখানে তোমরা গতিশক্তি এবং স্থিতিশক্তির সমীকরণগুলোকে ব্যবহার করা প্র্যাকটিক্যালি শিখবে। এই ছবিটার উপর ভালো করে কনসেন্ট্রেট করো। দেখো কি করা হচ্ছে, একটা বস্তু, সেই বস্তুকে এ উচ্চতায় রাখা, মানে এ একটি বস্তু, এ একটা অবস্থান বস্তুটির। ঠিক আছে, বস্তুটিকে উপর থেকে, এই বস্তুটা এ অবস্থানে, বস্তুটার ভূমি থেকে বস্তুটার উচ্চতা কত দেখো, দেখো বস্তুটা এই অবস্থানে দেখো এইচ উচ্চতায় রাখা আছে মাটির থেকে, এটা হচ্ছে মাটি, ভূমি। এখান থেকে এইচ উচ্চতায় তুলে বস্তুটাকে এই অবস্থানে রাখা হয়েছে, এখানে বস্তুটা স্থির ছিল। এবার এইখান থেকে বস্তুটা ছেড়ে দেওয়ার ফলে বস্তুটা দেখো কিছুটা দূরত্ব অর্থাৎ এক্স দূরত্ব অতিক্রম করে দেখো বি অবস্থানে এসে পৌঁছালো। এবার বি অবস্থানে থাকার সময় কিন্তু বস্তুটা কিন্তু গতিশীল অবস্থায় আছে, আর এখান থেকে দেখো আরও সার্টেন ডিস্টেন্সে ট্র্যাভেল করে মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে অর্থাৎ সি অবস্থানে এসে পৌঁছলো। তাহলে একটা বস্তু, এম ভরের একটা বস্তুর তার তিনটে অবস্থান, একটা অবস্থান হচ্ছে এ,
যে অবস্থানে ভূমি থেকে তার উচ্চতা হচ্ছে এইচ, একটা অবস্থান বি, আর একটা অবস্থান হচ্ছে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্ত অর্থাৎ কিনা সি। এবার এই তিনটে অবস্থানে বস্তুর মোট শক্তির পরিমাপ আমি যদি মাপি তাহলে দেখতে পাবো তিনটে অবস্থানেই কিন্তু বস্তুর মোট শক্তির পরিমাণ কিন্তু একই আছে, অর্থাৎ বস্তুর শক্তি কিন্তু ধ্রুবক রয়েছে। দেখে নেওয়া যাক আমরা আমাদের স্থিতিশক্তি এবং গতিশক্তির কনসেপশন যেটুকু আমরা অর্জন করলাম সেটুকু অ্যাপ্লাই করে শক্তির সংরক্ষণ সূত্র আমরা প্রমাণ করতে পারি কিনা। ঠিক আছে, দেখো বস্তুটা যখন এ অবস্থানে আছে, খুব মন দিয়ে শুনবে, বস্তুটা যখন এ অবস্থানে আছে তখন তার সমস্ত শক্তিই কিন্তু স্থিতিশক্তি, কারণ এ তো স্থির অবস্থায় এখানে ছিল, এর তো কোনো গতিশক্তি নেই। আমরা জানি স্থির অবস্থায় থাকলে পরে তার কোনো গতিশক্তি থাকে না, গতিশীল অবস্থায় থাকলে পরে তার গতিশক্তি থাকে। তার মানে এই অবস্থায় অর্থাৎ ভূমি থেকে বস্তুটাকে এইচ উচ্চতা উপরে তোলার পর আর এর মধ্যে কি পরিমাণ শক্তি রয়েছে, এর মধ্যে স্থিতিশক্তি রয়েছে, যার ফলে বস্তুটার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত আছে পুরোপুরি। তাহলে এই স্থিতিশক্তির পরিমাণ কত, দেখো কি বলছে, এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত তোমরা জানো, এম ভরের একটা কোনো বস্তুকে যদি এইচ উচ্চতায় তোলা হয় তাহলে তার মধ্যে কী পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে, ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, একটু আগে আমরা প্রমাণ করে এসেছি, আর আমি বলছি না প্রমাণটা। তাহলে ইপির পরিবর্তে আমি লিখলাম হচ্ছে এমজিএইচ, ইকের পরিবর্তে লিখলাম জিরো, কেন, কারণ বস্তুটার এই অবস্থায় কোনো বেগ নেই, তাহলে বেগ না থাকলে পরে তাহলে শক্তি গতিশক্তি কত হবে, জিরো হবে, তার মানে এমজিএইচ হয়ে গেল শক্তি। তাহলে এই অবস্থানে বস্তুটার সব শক্তি স্থিতিশক্তি, যেটা হচ্ছে এমজিএইচ, গতিশক্তি নেই, তার মানে মোট শক্তি ইজ ইকুয়াল টু কত, এমজিএইচ। এবার বি অবস্থানে বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিয়েছো, কিছুটা ডিস্টেন্স ট্রাভেল করে বস্তুটা এই অবস্থানে এসেছে, এক্স ডিস্টেন্স ট্রাভেল করে এই অবস্থানে এসেছে। এই অবস্থায় অর্থাৎ বি অবস্থানে বস্তুটার মাটি থেকে তার উচ্চতা কত, টোটাল উচ্চতা ছিল হচ্ছে এইচ, এক্স ডিস্টেন্সে ট্রাভেল করে এই বিন্দুতে এসেছে, তাহলে এখন তার ভূমি থেকে তার কত উচ্চতায় রয়েছে, এইচ মাইনাস এক্স উচ্চতায় কিন্তু বস্তুটা রয়েছে, অর্থাৎ বি অবস্থানে রয়েছে। তাহলে বি অবস্থানে বস্তুটার মোট শক্তি, এখানে কিন্তু তার স্থিতিশক্তিও আছে আবার গতিশক্তিও রয়েছে। অবশ্যই এই অবস্থানে যা স্থিতিশক্তি ছিল তার থেকে এই অবস্থানে স্থিতিশক্তি কম হবে, কারণ দেখতে পাচ্ছ স্থিতিশক্তি হচ্ছে এমজিএইচ, মানে এইচের মান যত বাড়বে স্থিতিশক্তি তত বাড়বে। এখন এখানে এইচের যা মান ছিল, বি অবস্থানে আসার ফলে দেখো হাইটটা কমে গেছে, ভূমির থেকে উচ্চতা কমে গেছে, ফলে স্থিতিশক্তি কমে যাওয়ার ফলে কী হচ্ছে, স্থিতিশক্তিটাও কমবে, কিন্তু যে পরিমাণ স্থিতিশক্তি কমে গেল সেটা কিন্তু গতিশক্তিতে কনভার্ট হবে। ঠিক আছে, চলো সমীকরণটা আমরা দেখে নিই। দেখো বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি ইপি ইজ ইকুয়াল টু কত, এমজি ইন্টু এইচ মাইনাস এক্স, কেন, কারণ এই অবস্থানে ভূমি থেকে বস্তুটার উচ্চতা কত, এইচ মাইনাস এক্স, তাহলে এমজি ইন্টু এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে বস্তুটার স্থিতিশক্তি বি অবস্থানে। আর গতিশক্তি কত, তোমরা একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, গতিশক্তি ইজ ইকুয়াল টু কত হয়, ইপি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, দেখো হাফ এম ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম যেমন ছিল ইন্টু ভি স্কোয়ারের পরিবর্তে দেখো এখানে একটা টার্ম ব্যবহার করা হয়েছে টু জি এক্স। এখন কীভাবে এই টু জি এক্সটা আসলো, দেখো আমি এই সমীকরণটা একটু আগে তোমাদেরকে প্রমাণের সময় বুঝিয়ে দিলাম। কী ছিল সমীকরণটা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস প্লাস টু এ এস ছিল, ঠিক আছে, টু ইন্টু এ ইন্টু এস ছিল। এটা কী ছিল বলো, এটা ছিল হচ্ছে ত্বরণ, কিন্তু এখানে যেহেতু বস্তুটার ক্ষেত্রে ত্বরণের পরিবর্তে অভিকর্ষীয় বলের ফলেই ত্বরণটা হচ্ছে, ওই জন্য আমি এ এর পরিবর্তে এখানে জি ব্যবহার করছি, অর্থাৎ স্মল এ টার্মটার পরিবর্তে আমি জি ব্যবহার করছি, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ ব্যবহার করছি, আর কিছুই না, একই কিন্তু সমীকরণ। অর্থাৎ তোমরা পরিচিত ছিলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস বা টু এ এক্স এই টার্মটার সঙ্গে, এখন এ ছিল হচ্ছে ত্বরণ, এর পরিবর্তে এখানে অভিকর্ষীয় ত্বরণ অর্থাৎ জিকে আমি ব্যবহার করলাম, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স। এখন এক্স কেন হলো, এখানে সরণ কতটা হয়েছে, দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে বস্তুটার সরণ কতটা হয়েছে, এক্স পরিমাণ সরণ হয়েছে, ওই জন্য এস অর্থাৎ যেটা কিনা আমি সরণ একটু আগে ধরছিলাম তার পরিবর্তে এখানে সরণ যেহেতু এক্স, ওই জন্য আমি এখানে এস এর পরিবর্তে এক্স টার্মটা ব্যবহার করেছি। দেখো পাশের সমীকরণটা লিখেও দেওয়া আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সমীকরণে ইউ ইজ ইকুয়াল টু জিরো, কেন, কারণ বস্তুটার প্রাথমিক অবস্থায় বস্তুর বেগ কত, এখানে বস্তুর বেগ তো জিরো ছিল, ওই জন্য ইউ ইজ ইকুয়াল টু জিরো ধরে নিয়েছে, প্রাথমিক বেগ জিরো, আর এ ইজ ইকুয়াল টু দেখো জি ধরে নিয়েছে এক্ষেত্রে, অর্থাৎ ত্বরণের পরিবর্তে এখানে দেখো অভিকর্ষীয় ত্বরণ ব্যবহার করা হয়েছে বা অভিকর্ষীয় ত্বরণ ব্যবহার করা হয়েছে। তাহলে ইউ এর পরিবর্তে কেন জিরো বসালো আর এ এর পরিবর্তে কেন জি বসালো, অর্থাৎ এখানে এ এর পরিবর্তে কেন জি বসিয়ে এই সমীকরণটা আনলাম, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পুরোপুরিভাবে।
ক্লিয়ার? আর সরণ এস এর পরিবর্তে কেন এক্স বসালাম, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে তার এক্স পরিমাণ সরণ হয়েছে, কেন এক্স হলো সেটাও তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gx পাচ্ছি, এটা পরিষ্কার বুঝতে পারলে। এই কারণে আমি ভি স্কোয়ারের পরিবর্তে এখানে দেখো 2gx বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে 2 তুমি যদি কেটে দাও তাহলে কত পড়ে থাকছে, ইজ ইকুয়াল টু mgx পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে বি পয়েন্টে বস্তুটার স্থিতিশক্তি পেয়ে গেছো কত, গতিশক্তি পেয়ে গেছো কত। তাহলে বি পয়েন্টে বস্তুটার মোট শক্তি কত, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, mg ইন্টু এইচ মাইনাস এক্স, প্লাস এটা ছিল স্থিতিশক্তি, প্লাস এটা হচ্ছে গতিশক্তি অর্থাৎ mgx। তাহলে প্লাস mgx মাইনাস mgx কেটে গিয়ে দেখো সেই mghই কিন্তু থাকলো, যেটা তুমি 1 নম্বর পয়েন্ট অর্থাৎ এ পয়েন্টে থাকাকালীন বস্তুটার শক্তি বার করেছিল, অর্থাৎ কিনা mgh। দেখো এ পয়েন্টে বস্তুটার মোট যা শক্তি ছিল, গতিশক্তি 0 ছিল, পুরোটাই স্থিতিশক্তি ছিল mgh। আবার বি পয়েন্টে আসার ফলে বস্তুটার কিছুটা গতিশক্তি আছে, কিছুটা স্থিতিশক্তি আছে, কিন্তু মোট শক্তির যোগফল কিন্তু দেখো সেই mgh হচ্ছে। অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো পয়েন্টে কিন্তু মোট শক্তি কিন্তু দেখো অক্ষুণ্ণ থাকছে। এইবার চলো লাস্ট পয়েন্ট, অর্থাৎ সি পয়েন্ট, মানে ভূমিতে স্পর্শ করার জাস্ট আগের মুহূর্তে বস্তুটার শক্তি কত সেটা আমরা ক্যালকুলেট করে নিই। এখানে দেখতে পাবে বস্তুটার স্থিতিশক্তি পুরোপুরি কিন্তু গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। চলো আমরা ম্যাথামেটিক্যালি সমীকরণটা একটু দেখে নিয়ে আমরা আলটিমেট কনক্লুশনে আসি। লাস্ট দেখো সি পয়েন্টের মোট শক্তিটা আমরা ক্যালকুলেট করে আমাদের আলোচনাটা আজকে শেষ করছি। দেখো সি পয়েন্টে আমি কি বললাম, অর্থাৎ ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুটার স্থিতিশক্তি সম্পূর্ণ শূন্য হয়ে যাবে, ওই মুহূর্তে বস্তুটার সমস্ত শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে ওই সি পয়েন্টে আসলে পরে বস্তুটার গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ এম ইন্টু ভি স্কোয়ার, সেই ফর্মুলা দেখো। এবার এক্ষেত্রে ঠিক আগের মতোই ভি স্কোয়ার, দেখো এই ফর্মুলা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই যে ফর্মুলা ছিল, ঠিক আছে, সেই ফর্মুলা ব্যবহার করছি। প্রাথমিক অবস্থায় বস্তুর বেগ কত ছিল, 0 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এর পরিবর্তে আমি জি বসালাম কেন সেটা এখানে আমি আগে ব্যাখ্যা করে দিলাম, এখানে তাহলে জি বসিয়ে দিয়েছি। ইন্টু এখন দেখো ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে মানে কি পুরো এইচ ডিস্টেন্স থেকে সে নেমে এসছে, তার মানে এক্ষেত্রে আমি এখানে স্মরণের পরিবর্তে কত এইচ টার্মটাই ব্যবহার করেছি। অর্থাৎ বস্তুটা কিন্তু এইচ উচ্চতায় তুমি উপরে তুলেছিলে, পুরোটাই ট্র্যাভেল করে নিচে এসে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে আছে, তার মানে টোটাল সে এইচ ডিস্টেন্সই সে বা এইচ পথ সে ট্র্যাভেল করে নেমে এসছে নিচে, তার মানে স্মরণ কত এইচ আমি ধরতে পারি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এর পরিবর্তে 0 বসিয়েছি, প্লাস 2g ইন্টু এইচ বসিয়ে দিয়েছি। এইচ এস এর পরিবর্তে আমি এইচ বসালাম কেন সেটার ব্যাখ্যাও আমি তোমাদের করে দিলাম। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 2gh। তাহলে এই 2gh এর মানটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো কত হচ্ছে, হাফ এম ইন্টু 2gh, 2 কেটে গেল, দেখো আলটিমেট কিন্তু mghই থাকলো। তাহলে সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি কত, ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি কত ছিল, 0, গতিশক্তি হয়ে গেল হচ্ছে mgh, আমি ম্যাথামেটিক্যালি প্রুভ করলাম, তার মানে আলটিমেট দেখো এক্ষেত্রেও কিন্তু সেই mghই আসলো। অর্থাৎ সি পয়েন্টের ক্ষেত্রেও বস্তুটার মোট শক্তি কিন্তু mgh হলো। তাহলে কি দেখা গেল, যে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে পতন পথের সর্বত্রই কিন্তু বস্তুর মোট শক্তি কিন্তু অপরিবর্তিত বা ধ্রুবক থাকে। অর্থাৎ বস্তুটা যখন এইচ উচ্চতায় উপরে ছিল তখন যা শক্তি, যখন সে এক্স ডিস্টেন্স নেমে মাঝখানে এলো তখন যা শক্তি, আর যখন পুরোপুরি এইচ ডিস্টেন্স ট্র্যাভেল করে যে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে যে আসলো তখনও তার কিন্তু মোট শক্তি ইজ ইকুয়াল টু mgh থাকলো, অর্থাৎ ধ্রুবক থাকলো। অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর মোট শক্তির পরিমাণ সর্বদাই ধ্রুবক থাকে। আশা করি শক্তির বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ারলি আমি রিপ্রেজেন্ট করতে পারলাম। খুব ভালো করে মন দিয়ে শোনো। আর আমি আবার বলছি, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো, ভিডিওগুলোকে লাইক করো। কোনো কারণে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও যে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমাদের সেই অ্যান্সার আমি দিয়ে দেবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের মতো ছোট্ট বন্ধুদের জন্য এডুকেশনাল রিলেটেড যে ভিডিওগুলো যখন যখন আমি আপলোড করব সাথে সাথে তোমরা যেন সেই ভিডিওগুলো পেয়ে যাও এবং দেখে নিয়ে তোমরা নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারো। ঠিক আছে, ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, এবং তোমাদের জন্য আগামী দিনে আরও এরকম এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে আমি আসছি। তোমরা ভিডিওগুলো দ্বারা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ এখানেই আমি শেষ করলাম।